এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। যাচ্ছি তার কাছে। কুমু, আপনাকে স্বাগত জানাই। কুমু, আজকে দেখা যাচ্ছে যে তারেক রহমান এবং জামায়াতের আমির দুজনই কথা বলেছেন এবং খানিকটা মনে হলো একজন অপরজনকে আসলে কিছুটা খোঁচা মেরেই কথা বলেছে। একটু জানাবেন তাদের মধ্যে আসলে বিস্তারিত, তাদের মধ্যে না তারা বিস্তারিত কি বললেন? আসলে আমরা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি, বিশেষ করে যখনই নির্বাচনের একটি আমেজ এসেছে, সব বিশেষ করে দলগুলো যখনই ইতিমধ্যে ঘোষণা করতে শুরু করেছে তাদের প্রার্থীদের, তারা প্রচারণায় নেমেছে এবং বিভিন্নভাবে ভোটারদের কাছে আসার চেষ্টা করছে। কেউ হয়তো ধর্মকে নিয়ে বলছে যে যদি এমন হয় তাহলে মানে ধর্মের এইরকম হবে বা জান্নাত পাবে, এই ধরনের যখনই কথা উঠে আসছে তখনই আসলে পাল্টাপাল্টি বক্তব্যের একটা যে বিষয়, যে কারণ যেহেতু মানুষ ধর্মভীরু, মানুষের মধ্যে একটা এই আস্থা তৈরি হচ্ছে, হয়তো সেক্ষেত্রে বিএনপির আবার একটা সন্দেহ বা সংশয় সৃষ্টি হচ্ছে যে মানুষকে হয়তো মিথ্যে আশ্বাস দিয়ে তারা কাছে টানছে কিনা। এই ধরনের দুই দলের পাল্টাপাল্টি একটি অভিযোগ আমরা দেখে আসি যে আসলে বিএনপি কি বলেছে এবং জামাত কি বলছে। বিএনপি আমরা দেখেছি যে রাজনীতিতে ধর্ম নিয়ে যেহেতু বিতর্কের কথা বলছি, সেক্ষেত্রে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নীতি আদর্শহীন দলের মুখোশ উন্মোচিত হয়েছে। একই সাথে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণ থামাতে ষড়যন্ত্র চলছে, সামনে কঠিন যুদ্ধ। তার মানে উনি একটা কঠিন বার্তাও দিয়ে দিয়েছেন। এদিকে সেই একই দলের আরেকজন স্থায়ী কমিটির মেম্বার তিনি বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে অপপ্রচারকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ দলকে নিয়ে যদি কেউ কোনো ধরনের অপপ্রচার চালায় সেক্ষেত্রে যেন সবাইকে ঐক্য হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেটা প্রতিবাদ করার জন্য তাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। এবং সেটারই বিপক্ষে আবার সেটিকে নিয়ে কথা বলেছেন যে জামায়াত সেটার প্রতিবাদ করেছেন, তাদের বক্তব্যের প্রতিবাদ, বলছেন যে ধর্মকে ব্যবহার করে না জামাতের আমির এটি স্পষ্ট বার্তা দিয়েছেন এর প্রেক্ষাপটে। তারপরে তিনি আরও বলেছেন, ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ভোটের সময় যারা টুপি তসবি পড়ে তারাই আসলে ধর্ম ব্যবসায়ী। অর্থাৎ পাল্টা জবাব দেওয়ার যে একটা প্রবণতা, এই ধর্মকে কেন্দ্র করেই বিএনপি বলছে এবং বিএনপির পাল্টা জবাবও দিয়েছে জামায়াত। একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ব্যবস্থার তাগিদ দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, কারণ তারা আজকে সকালে নির্বাচন কমিশনে গিয়েছিল এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি বৈঠক করেছে। সেখানে নানা রকম প্রস্তাবনা দিয়েছে যে ভোট যাতে করে বিলম্ব না হয়, ফেব্রুয়ারিতেই যাতে ভোট হয় এবং লেভেল প্লেইং ঠিক হয়। এবং তারা বলেছে যে এখন পর্যন্ত যে অবস্থা চলছে তাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না। জামায়াত এবং বিএনপির বাইরে এনসিপিকে এতদিন ধরে সক্রিয় দেখেছি, আজ দেখলাম নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটলো, সেখানে জাতীয় পার্টির নেতারাই আছে। একটু জানাবেন জোটের বিষয়ে। জি, আমরা দেখেছি যে একটি নতুন দলের আবির্ভাব হয়েছে, 20টি দল নিয়ে এবং এর মধ্যে কিন্তু জাতীয় পার্টিরও একটি অংশ রয়েছে, একাংশ, অর্থাৎ জিএম কাদেরের অংশ নয়, এখানে আরেকটি অংশ এসে হাওলাদার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সংসদ সদস্য ছিলেন এবং তার নেতৃত্বে এখানে জামায়াত বলছি যে জাতীয় পার্টি সহ মানে 6টি নিবন্ধিত দল রয়েছে এবং 14টি অনিবন্ধিত দল রয়েছে। তারা মিলে একটি 20 দলীয় জোটের নতুন একটি দলের আবির্ভাব দেখছেন আপনি, যে এখানে দলে মূলত মঞ্জু এবং আনিসুলের নেতৃত্বে থাকছে দলটি। তারা বলছে যে এই যে নিবন্ধিত 6টি দল রয়েছে এবং অনিবন্ধিত 14টি দলকে তারা সংযুক্ত করেছে, অর্থাৎ তাদের মধ্যে যে একটি মানে বৃহৎ আকার মানে মানুষকে টানার যে একটি প্রবণতা, এখানে কিন্তু তারা অনিবন্ধিত দলগুলোকেও টেনেছে তাদের দলের হয়তো জনসংখ্যা বাড়ানো বা একটু শক্তি বাড়ানোর জন্যই বলতে পারেন। এবং দলের মুখপাত্র হয়েছেন এখানে ABM রুহুল আমিন হাওলাদার, আর জোটের প্রধান উপদেষ্টা রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু। অর্থাৎ মানে তারাও নতুন দিকে একটু যাচ্ছেন এবং এখানে আরেকটু বোঝা যায় যে জাতীয় পার্টিকে ভাঙনের যে একটা বিষয় সেটিও কিন্তু এখানে কিছুটা স্পষ্ট হয়েছে। একটু জানাবেন যে রাজনৈতিক দলগুলো তো ভোট নিয়ে ব্যস্ত, ইসি কি করছে এই মুহূর্তে? ইসি শুরু থেকেই বলে আসছে, প্রধান উপদেষ্টার বক্তব্যের পরেই ভাষণের পর তারা বলছে তারা প্রস্তুত এবং এখন তারা একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যেহেতু দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তারা সার্বিক প্রস্তুতি নিয়েছে, আইন কানুনের পরিবর্তন এসেছে, রাজনৈতিক দলগুলোর যে আচরণবিধি সেই বিধিমালার পরিবর্তন করেছে। তারা মূলত সব ধরনের পরিস্থিতির করে এখন যে ভোটের যে একটা দিনক্ষণ, সেই দিনক্ষণের হিসেবেই কিন্তু তারা, আমরা যদি বলি যে তফসিলের দিনক্ষণের অপেক্ষায় তারা এখনও আলোচনা করছে এবং কিভাবে করে তাদের যে আঞ্চলিক কর্মকর্তারা এবং নানা রকম তাদের যে প্রতিবেদন আছে, প্রতিবেদনটি আমরা দেখে নিই। জি, এ একটি আমার নিজেরই তৈরি করা প্রতিবেদন আছে এবং তারা তফসিলের জন্যই প্রস্তুত, সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা একটু দেখে আসি আমাদের সেই প্রতিবেদনটি।
ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। এরই মধ্যে আরপিও ও আচরণবিধি সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি শেষ করেছে ইসি। সবশেষ প্রস্তুতি ও ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবেন এএমএম নাসিরুদ্দিন কমিশন। এদিনই ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। এদিকে সোমবার প্রথা ভেঙে সিএসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ইসি সচিব জানান, ভোটে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 81টি দেশীয় প্রতিষ্ঠানকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে ইসি। তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এনআইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডি আইডিয়া প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলেন যে এখানে ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন তফসিল ঘোষণার যে তাদের প্রস্তুতি সেটি নিয়ে, কারণ তার ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন আগামী বুধবার এবং দুপুর 12টার নাগাদ তাদের যাওয়ার কথা রয়েছে এবং বুধবার তফসিল ঘোষণার রেকর্ড করবে বিটিভি ও বেতার। বিটিভি এবং বেতারকে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে বলেছে এবং বুধবারই সেটি রেকর্ড করা হবে। ভোট পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে 81টি দেশীয় প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে। অর্থাৎ আমরা যেটুকু দেখতে পাচ্ছি এবং আমরা যদি প্রথা অনুযায়ী দেখি যে যেদিন রেকর্ড হয়, তফসিল যেদিন রেকর্ড করা হয় এবং সেদিনই কিন্তু তফসিলটি ঘোষণা করা হয়। আমরা ধরেই নিতে পারি হয়তো সেদিনও হতে পারে অথবা অন্য কোনো দিন বেছে নিতে পারে নির্বাচন কমিশন। বলেছিল 7 থেকে 11 তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে, সেটা অবশেষে সত্যি হতে যাচ্ছে। কারণ তারা বারবারই বলেছে যে দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা হবে চলতি মাসের, অর্থাৎ দ্বিতীয়ার্ধ কিন্তু বৃহস্পতিবার পর্যন্তই, যদি আমরা হিসেব করে দেখি যে বৃহস্পতিবার পর্যন্ত এই সপ্তাহের শেষ দিন, সেক্ষেত্রে আমরা ধরতেই পারি। এবং এর আগে আপনাকে বললাম যে প্রথা অনুযায়ী আসলে রেকর্ডের দিনই মূলত আমরা তফসিল ঘোষণা দেখেছি। জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দেন প্রধান নির্বাচন কমিশনার, সেটি সেদিনই হয়ে থাকে। এবারও হয়তো সেই ধরনের সেই পথে আগাচ্ছে নির্বাচন কমিশন। ধন্যবাদ আপনাকে কাউসারা চৌধুরী কুমু। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কুমু, জানাচ্ছিলেন আজকে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের বিষয় এবং সর্বশেষ ইসির প্রস্তুতি বিষয়ে নির্বাচন নিয়ে।